এফবিআই ও সিআইএর বিরুদ্ধে তুরস্কে অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, পশ্চিমাদের নিজেদের চরকায় তেল দেওয়ার পরামর্শ এরদোয়ানের। সিরিয়ায় মার্কিন বিমান অভিযান বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন প্রেসিডেন্ট আসাদ, বেসামরিক অবস্থানে সহিংসতা বন্ধের আহ্বান সেভ দ্য চিলড্রেনের। এবং হিলারি ক্ষমতায় এলে বৈধতা পাবে অবৈধ অভিবাসীরা, বলছেন ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান ও সিনেটররা। বাংলাদেশের পোশাক খাতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছে আমি আসাদ আজিম। ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর গণগ্রেফতারের সমালোচনা করায় পশ্চিমা নেতাদের নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তার সমর্থনে জনগণ রাস্তায় নেমে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দেয়ায় শুভেচ্ছা নিদর্শন হিসেবে এরদোয়ানকে অবমাননার দায়ে বিভিন্ন সময়ে দায়ের করা প্রায় 2000 মানহানির মামলা তুলে নেওয়ারও ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এদিকে এক সরকারি আইন কর্মকর্তা বলেছেন, অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারীদের প্রশিক্ষণ দিয়েছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই ও সিআইএ। শুক্রবার 21 জন সাংবাদিককে তুরস্কের আদালতে হাজির করা হয়। ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর এরদোয়ান সরকার ব্যাপক ধরপাকড় চালিয়ে যে 89 জন সাংবাদিককে আটক করে, এই 21 সাংবাদিক তাদেরই অংশ। অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর তুরস্কে যে শুদ্ধি অভিযান চলছে তাতে 60,000 মানুষকে আটকের লক্ষ্য নেওয়া হয়েছে। দেশটিতে 3টি সংবাদ সংস্থা, 16টি টেলিভিশন চ্যানেল, 45টি পত্রিকা, 15টি সাময়িক পত্র এবং 29টি প্রকাশনা সংস্থা বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। সরকারের এমন দমন পীড়নের সমালোচনা করেছেন মানবাধিকার কর্মী এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের নেতারা। তীব্র ভাষায় এ সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যেসব দেশ এবং নেতা আমাদের দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন, বরং যাদের আমরা অপরাধী হিসেবে আটক করেছি তাদের সমর্থন করছেন, সেসব দেশ এবং নেতাদের, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর নেতাদের জানা উচিত তারা আমাদের বন্ধু নন। আমাদের দেশের এমন অবস্থায় সহমর্মিতা না জানিয়ে উল্টো সমালোচনা করছেন যারা, তারা নিজের চরকায় তেল দিলেই ভালো করবেন। অভ্যুত্থান চেষ্টায় নিহতদের সম্মানে রাজধানী আঙ্কারায় প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এরদোয়ান তাকে অবমাননার দায়ে বিভিন্ন সময়ে দায়ের করা প্রায় 2000 মামলা তুলে নেওয়ার ঘোষণা দেন। জনগণ যে রাস্তায় নেমে এসে অভ্যুত্থান চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে তা স্মরণ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তুর্কি প্রেসিডেন্ট। মামলায় অভিযুক্তদের মধ্যে সাংবাদিক, কার্টুনিস্ট, এমনকি স্কুল শিক্ষার্থীও আছে। এর মধ্যে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানিয়েছেন, আঙ্কারা সহ দেশের যেসব সেনা ও বিমান ঘাঁটি থেকে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সূচনা করা হয়েছিল সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এদিকে রাষ্ট্রীয় এক কৌঁসুলি দাবি করেছেন, অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারীদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই ও সিআইএ। ধর্মীয় নেতা ফেথুল্লাহ গুলেনকে অভ্যুত্থান চেষ্টায় ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করার পাশাপাশি তার সংগঠন গুলেন মুভমেন্টকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও উল্লেখ করেন ওই কৌঁসুলি। শুক্রবারই গুলেনের সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয় ওআইসি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সদস্যদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তুরস্কের 5 সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 8 সেনা সদস্য। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, শুক্রবার তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের হাক্কারি প্রদেশের চুকুরোকা জেলায় এ ঘটনা ঘটে। তল্লাশি অভিযান চালানোর সময় সেনাদের উপর অতর্কিতে হামলা চালায় কুর্দি বিদ্রোহীরা। এ সময় ঘটনাস্থলে 5 সেনা সদস্য নিহত হয়। আহত সেনা সদস্যদের স্থানীয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত সেনা সদস্যদের পরিচয় প্রকাশ করেনি তুর্কি সেনাবাহিনী। সিরিয়ায় মার্কিন জোটের বিমান অভিযান বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে সে দেশের সরকার। শুক্রবার মানবিজ শহরে মার্কিন বিমান হামলায় 45 জন বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় নিন্দা জানায় দামেস্ক। একই দিন ইদলিবে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার একটি মাতৃসদনে বিমান হামলায় 2 জন নিহত ও বেশ কয়েকজন হতাহত হয়। এর নিন্দা জানিয়ে বেসামরিক অবস্থানে সহিংসতা বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে শিশু অধিকার বিষয়ক সংগঠন সেভ দ্য চিলড্রেন ফান্ড।
সিরিয়ার মানবিজ শহরে মার্কিন সমর্থিত মধ্যপন্থী বিদ্রোহীদের সঙ্গে আইএস সদস্যদের তুমুল সংঘর্ষের একটি ভিডিও শুক্রবার অনলাইনে প্রকাশিত হয়। শহরটি জঙ্গিমুক্ত হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আসাদ সরকার বিরোধী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। আমরা দায়েশ সদস্যদের বলছি, তারা যদি শহর ছেড়ে পালাতে চায় তবে আমরা সেই সুযোগ দেব, কিন্তু যারা এখানে থাকতে চায় তাদের কেউই বাঁচতে পারবে না। এই শহর পুনর্দখলে এরই মধ্যে আমরা সম্মুখ যুদ্ধ শুরু করে দিয়েছি। সিরীয় সরকার প্রকাশিত এক ভিডিওতেও আলেপ্পোর বিভিন্ন স্থানে সামরিক বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই চলতে দেখা যায়। একই প্রদেশের মানবিজ শহরে শুক্রবার মার্কিন জোটের বিমান হামলায় হতাহত হয় প্রায় 100 জন। এদের সবাই বেসামরিক নাগরিক উল্লেখ করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরীয় সরকার। এর মধ্যে মার্কিন জোটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আলাদা চিঠি দিয়েছে দামেস্ক। আইএসের অবস্থান লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয়েছে উল্লেখ করে নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক থাকতে পারে বলে স্বীকার করেছে মার্কিন জোট, যদিও হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে গত সপ্তাহে মানবিজে মার্কিন জোটের অভিযানে অর্ধশতাধিক বেসামরিক সিরীয় নিহতের পর বিষয়টি তদন্তের ভিত্তিতে স্বীকার করে ওয়াশিংটন। একই সঙ্গে ওই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেয় তারা। এদিকে ইদলিবে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সেভ দ্য চিলড্রেন পরিচালিত একটি ম্যাটারনিটি হাসপাতালে বিমান হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। তবে কারা এ হামলার জন্য দায়ী সে বিষয়ে জানা যায়নি। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। হাসপাতাল ও এর আশপাশে অন্তত 3টি হামলা হয়েছে। এর মধ্যে একটি বিমান হামলা চালানো হয়েছে হাসপাতালটি লক্ষ্য করে। বারবার এমন বেসামরিক স্থাপনায় হামলা চালানোর উদ্দেশ্য আমাদের জানা নেই। আমরা সন্ত্রাস বিরোধী অভিযানের বিপক্ষে নই, কিন্তু বেসামরিক অধিকার রক্ষার বিষয়টি সবাইকে ভাবতে হবে। এদিকে সিরিয়ার আলেপ্পোয় প্রায় 3 লাখ মানুষের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দরকার বলে জানিয়েছে জাতিসংঘ। ওই অঞ্চলে ত্রাণ সরবরাহে সিরীয় সরকার ও রাশিয়ার সহযোগিতা চেয়েছে সংস্থাটি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সিরিয়ার উত্তরাঞ্চলে একটি গ্রাম দখলের পর সেখানকার 24 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে জঙ্গি সংগঠন আইএস। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শুক্রবার আলেপ্পোর মানবিজ শহরের কাছে বুয়ারের গ্রামে হামলা চালিয়ে গ্রামটি দখল করে নেয় আইএস জঙ্গিরা। দখলের 24 ঘন্টার মধ্যে গ্রামের 24 জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে জঙ্গিরা। এর 24 ঘন্টা পরেই গ্রামটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় মার্কিন মদতপুষ্ট সিরিয়ার বিদ্রোহী ডেমোক্রেটিক বাহিনী। আইএসের কাছ থেকে ইরাকের মসুল শহর পুনরুদ্ধারে দেশটির সরকারি বাহিনী সামরিক অভিযান জোরদার করায় সেখানে নতুন করে প্রায় 10 লাখ মানুষ শহর ছেড়ে যেতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানায় সংস্থাটি। এ সময় গত প্রায় 2 মাস ধরে চলা যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি বাহিনীর এই সামরিক অভিযানের ফলে সেখানকার মানবিক পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানানো হয়। একই সঙ্গে শহরটিতে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে উল্লেখ করে সেখানকার বাসিন্দারা ত্রাণ সহায়তার উপর নির্ভর করে আছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়াও যুদ্ধ বিধ্বস্ত ইরাকের প্রায় 1 কোটি মানুষের এই মুহূর্তে নানা ধরনের মানবিক ও ত্রাণ সহায়তা প্রয়োজন বলেও রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ভারতের কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের বন্দুকযুদ্ধ, 2 সেনা সদস্য ও 2 সন্দেহভাজন জঙ্গি নিহত। দুদলের মনোনয়ন ঘোষণা হয়ে যাবার পর এখন আর প্রতিদ্বন্দ্বী হিলারি সম্পর্কে রাগঢাক করে কথা বলবেন না বলে ঘোষণা দিয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণের পর হিলারি বলেছেন দোদুল্যমান ভোটারের প্রাধান্যপূর্ণ রাজ্যগুলো দিয়েই প্রচারণা শুরু করবেন তিনি। এদিকে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে ডেমোক্রেট দল ও হিলারির নির্বাচনী ওয়েবসাইট সাম্প্রতিক সময়ে তৃতীয়বারের মতো হ্যাকিংয়ের শিকার হয়। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণের পর পেনসিলভেনিয়া ও ওহাইও দিয়েই প্রচারণা শুরু করতে যাচ্ছেন হিলারি। 3 দিনের প্রচারণার উদ্দেশ্যে শুক্রবার রানিং মেট টিম কেনকে সঙ্গে নিয়ে ফিলাডেলফিয়া থেকে বাসে রওনা হন তিনি। এর আগে বৃহস্পতিবার জাতীয় সম্মেলন শেষ করে ফিলাডেলফিয়ায় সমাবেশে যোগ দেন হিলারি। জানান, দল থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার বাস্তবায়নে অবিলম্বে প্রচারণা অভিযানে নামবেন। ঘোষণা দেন, যেসব রাজ্যের ভোটাররা বরাবরই প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দেওয়া নিয়ে দোদুল্যমানতায় ভোগেন, শিল্পক্ষেত্রে অনগ্রসর এমন রাজ্যগুলো দিয়েই শুরু করবেন নির্বাচনী প্রচারণা।
আমি যে দায়িত্ব পেয়েছি তা খুবই রোমাঞ্চকর। গণতন্ত্রের জন্য প্রতিটি নির্বাচনই গুরুত্বপূর্ণ, কিন্তু এই নির্বাচন আমার জীবনের জন্য অন্যতম চ্যালেঞ্জ। আপনাদের পাশে নিয়েই আমি লক্ষ্যে পৌঁছাতে চাই। এর মধ্যেই মার্কিন গণমাধ্যমগুলো জানায় আবারও হ্যাকিং এর শিকার হয়েছে হিলারির নির্বাচনী অভিযান। প্রথমে হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ব্যবহৃত ইমেল হ্যাকিং এর পর ব্যাপক আলোচনা হয়। এরপর গত সপ্তাহে ডেমোক্রেট দলের ওয়েবসাইট হ্যাকড হয়ে তথ্য ফাঁসের জেরে দলের প্রধানের পদত্যাগের পর এবার আক্রান্ত হয় হিলারির প্রচারণা ওয়েবসাইট ও ডেমোক্রেট দল সংশ্লিষ্ট কয়েকটি সাইট। এ দফায় কি তথ্য চুরি গেছে বা আদৌ গেছে কিনা তা নিশ্চিত নয়, তবে গোয়েন্দা সংস্থা FBI বিষয়টির তদন্ত করছে। এদিকে হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন হিলারিকে আর বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলবেন না তিনি। শুক্রবার কলোরাডো স্প্রিংসে এক সমাবেশে যোগ দিয়ে ট্রাম্প বলেন, ডেমোক্রেট দলের মনোনয়ন গ্রহণের পর হিলারির দেয়া বক্তব্য গতানুগতিক মানের। আমি খুব আগ্রহ নিয়ে তার বক্তব্য শুনছিলাম। তিনি যেভাবে মিথ্যা বলেছেন তাতে আর ভদ্র হয়ে বসে থাকার সুযোগ নেই। তিনি আমার প্রতি সম্মান রেখে কথা বলতে পারতেন, তার ছিটেফোঁটাও দেখা যায়নি। টেলিভিশনে তার চেয়ে 25 লাখ বেশি দর্শক আমার বক্তব্য শুনেছে। এটাই প্রমাণ করে হিলারির চেয়ে আমার জনপ্রিয়তা বেশি। এদিকে ডেমোক্রেটদের সম্মেলনের শেষ দিনে ইরাক যুদ্ধে নিহত এক মুসলিম সেনার বাবার ট্রাম্পের উদ্দেশ্যে রাখা বক্তব্য মার্কিন গণমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের জন্য মুসলিমদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ট্রাম্প এদেশের জন্য কিছু না করেও মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন। মার্কিন সংবিধানে সব নাগরিকের সমানাধিকারের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে খিজির খান নামের ওই ব্যক্তি ট্রাম্পকে মার্কিন সংবিধান পড়ে দেখতে বলেন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনের তৃতীয় দিনে হিলারির বক্তব্যের সময় তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ঝিমাচ্ছিলেন এমন একটি ভিডিও প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের প্রকাশিত এই ভিডিওতে দেখা যায় হিলারির রানিং মেট টিম কেইনের পাশে বসে হিলারির ভাষণ শুনছেন ক্লিন্টন। এ সময় তাকে হঠাৎ ঘুম চোখে দেখা যায়। ভিডিওটি পোস্ট করে ট্রাম্প তাতে লিখেন, হিলারির গালগল্প শুনে তার স্বামীও ক্লান্ত হয়ে পড়েছেন। মার্কিন গণমাধ্যম জানায়, ক্লিন্টন এমন ঝিমানোর মুহূর্তটি ছিল সেদিনের সম্মেলনের একেবারে শেষ সময়। হিলারি তখন IS জঙ্গি গোষ্ঠীর বিষয়ে কথা বলছিলেন। এদিকে ডেমোক্রেটদের সম্মেলনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে হিলারির বিরুদ্ধে বেশ সরব হয়েছেন ট্রাম্প। ডেমোক্রেট এই প্রতিদ্বন্দ্বীর সমালোচনা করে শুক্রবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে টুইটারে 6টি বার্তা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনকে সমর্থন দেবে ডেমোক্রেট পার্টির কনভেনশনে উপস্থিত বাংলাদেশি ডেলিগেটরা। একই সঙ্গে বেশ কয়েকজন কংগ্রেসম্যান ও স্টেট সিনেটররাও মনে করেন, নির্বাচিত হলে হিলারি অবৈধ অভিবাসী ও বাংলাদেশের পোশাক খাতে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। ফিলাডেলফিয়া থেকে যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কেস্টোর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন TM মামুন। 4 দিনব্যাপী ডেমোক্রেট কনভেনশনের জমকালো জবনিকা পতনে লাল সাদা নীল রঙে হাজারো বেলুন বৃষ্টিতে সিক্ত হলেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি রডাম ক্লিন্টন ও রানিং মেট টিম কেইন পরিবার। হিলারির নিশ্চিত বিজয়ের আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের কংগ্রেশনাল ককাসের চেয়ারম্যান কংগ্রেসম্যান জোসেফ কাউলি বললেন, আমেরিকা যে কোনো ব্যক্তির চেয়ে অনেক বড়। আব্রাহাম লিঙ্কন একটি কথা বলেছিলেন, কখনো কখনো কাউকে একবার বোকা বানানো যায়, কিন্তু সবাইকে সব সময় বোকা বানানো যায় না। মঞ্চে কঙ্কালসার কোনো দুষ্ট চরিত্র যুক্তরাষ্ট্রের জনগণকে বোকা বানাতে পারবে না। ট্রাম্পের পথের সমাপ্তি এখানেই। কাগজপত্রহীন অভিবাসীদের বৈধতায় হিলারি প্রতিশ্রুতি রাখবেন বললেন হিলারির প্রস্তাবক ডেলিগেট বাংলাদেশি শেলি রহমান। এটা একটা হিস্টোরিক্যাল ইলেকশন বলতে হবে আমাদের জন্য, কারণ প্রথম মে সেটাই শুধু না, আমাদের যে অপোজিশন পার্টি রিপাবলিকানরা তাদের যে নমিনেশন দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, সে প্রেসিডেন্ট হবার মতন উপযুক্ত না। পোশাক শিল্প আমদানির ক্ষেত্রে মার্কিন ব্যবসায়ীদেরকেও সমান দায়ভার নিতে হবে বললেন পেনসিলভেনিয়া স্টেট সিনেটর ডেলিন লিচ। এই কোম্পানিগুলো যেসব দেশ থেকে পোশাক শিল্প আমদানি করে তারা খুবই কম অর্থ ব্যয় করে, যার কারণে শ্রমিকরা মানবেতর পরিবেশের মধ্যে দিনাতিপাত করে। এটা আমাদের দেশ কিংবা কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয়। অভিবাসীদের বৈধতার কথাও বললেন পেনসিলভেনিয়ার এই সিনেটর। আমরা দেয়াল তৈরি করতে চাই না, এটা উদ্ভট চিন্তা। অভিবাসী পরিবারগুলোকে একত্রিত রাখতে হবে। বৈষম্য দূর করে ধর্ম বর্ণ অভিবাসী নির্বিশেষে সবার জন্য এক এবং অভিন্ন আমেরিকা গড়ার স্বপ্ন দেখালেন হিলারি ক্লিন্টন। ফিলাডেলফিয়ার ডেমোক্রেটিক কনভেনশন সেন্টার থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ।
ইরাকের বেশ কিছু অঞ্চল থেকে নিয়ন্ত্রণ হারানোর পর মারাত্মক অর্থ সংকটে পড়েছে জঙ্গি সংগঠন আইএস। আইএসের নগদ অর্থ ভান্ডার ও তেলের চালানের উপর ইরাকি বাহিনীর বোমা হামলা, তাদের ব্যাংকিং ব্যবস্থা অচল করে দেয়া এবং আইএস নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইরাক সরকারের অর্থ সরবরাহ বন্ধ করে দেয়ায় অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে পড়েছে জঙ্গি সংগঠনটি। নিরাপত্তা সূত্রে জানা গেছে, আইএসের দখলকৃত মসুলের দক্ষিণাঞ্চলের তেল সমৃদ্ধ কায়ারা ও নাজমা এলাকায় প্রতিদিন গড়ে 60,000 ব্যারেল তেল উত্তোলন করে বিক্রি করত তারা, যা ওই অঞ্চলের বিভিন্ন দেশে পাচার করা হতো। তবে ইরাকের অধিকাংশ অঞ্চল থেকে তাদের হটিয়ে দেয়ায় তেল পাচার 90% কমে গেছে। এছাড়া 2015 সালে বিভিন্ন উৎস থেকে তাদের আয় 10 লাখ মার্কিন ডলার কমে গেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বেলজিয়ামে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে 2 ভাইকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বেলজিয়ামের সরকারি আইনজীবী জানান, দেশটির ফ্রেঞ্চ ভাষাভাষী অঞ্চল বেরগান মন্স ও লিগে এলাকার কয়েকশো বাড়িতে অভিযান চালিয়ে তাদের নুরুদ্দিন ও হামজা নামের 2 ভাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা বেলজিয়ামের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। তবে কোনো বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি। গ্রেফতারকৃত ব্যক্তিরা পুলিশি হেফাজতে রয়েছে বলে জানায় দেশটির গণমাধ্যম। গেল নভেম্বরে প্যারিসে সিরিজ হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া 2 ব্যক্তিকে অস্ট্রিয়া থেকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্ট ওই 2 ব্যক্তিকে ডিসেম্বরে অস্ট্রিয়ায় একটি শরণার্থী শিবির থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত 29 বছর বয়সী আদেল হাদ্দাদি আলজেরিয়ান নাগরিক। তিনি হামলা চালানোর উদ্দেশ্যে ফ্রান্সে যেতে চেয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। অপরজন 35 বছর বয়সী মোহাম্মদ উসমান গনি পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে। তিনি পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করে তৈয়বার সদস্য ছিলেন। তারা হামলায় সরাসরি অংশ নেওয়া জঙ্গিদের সঙ্গে গ্রিসে এসেছিল। গত নভেম্বরে প্যারিসের বাতাক্লন কনসার্ট হল, জাতীয় ফুটবল স্টেডিয়াম ও রেস্টুরেন্ট সহ বেশ কিছু জায়গায় সন্ত্রাসী হামলায় 130 জন নিহত হয়, আহত হয় শতাধিক মানুষ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে 2 বিচ্ছিন্নতাবাদী ও 2 সেনা সদস্য নিহত হয়েছে। এ সময় অপর এক সেনা সদস্য আহত হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম জানায়, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে শুক্রবার রাতে শুরু হওয়া সংঘর্ষ শনিবার সকালে অব্যাহত ছিল। এ সময় AK-47 সহ বেশ কয়েকটি স্বয়ংক্রিয় বন্দুক উদ্ধারের দাবি করা হয়। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল। গেল বৃহস্পতিবারের ওই ঘটনায় 4 সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। পাকিস্তানের মদতে বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরে এসব তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ ভারতের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ও ওয়ানির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। শুক্রবার কাশ্মীরের সহিংসতা আহতদের খোঁজ খবর নিতে শ্রীনগরে হাসপাতাল পরিদর্শনে যান তিনি। একই দিন কাশ্মীর পরিস্থিতি নিয়ে শুক্রবার তার সঙ্গে ফোনে কথা বলেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কাশ্মীরে ভারতীয় সেনা অভিযানে ওয়ানির নিহতের ঘটনার পর ভারত পাকিস্তান সম্পর্কে সৃষ্ট উত্তেজনার মধ্যে পাকিস্তান যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আগামী মাসের শুরুর দিকে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন তিনি। সেখানে সন্ত্রাস ও কাশ্মীর ইস্যু সহ দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা নিয়ে পাকিস্তানি নেতাদের সঙ্গে রাজনাথের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ভারতীয় বিমান বাহিনীর নিখোঁজ বিমানের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর। শুক্রবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। মনোহর পরিকর আরও জানান, স্যাটেলাইট ব্যবহার করে নিখোঁজ বিমানের কোনো সংকেত পাওয়া সম্ভব কিনা তা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হবে বলে জানান তিনি। এছাড়া বিমানটির নিখোঁজের ক্ষেত্রে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে জানান তিনি। পরিকর জানান, আবহাওয়া অধিদপ্তরের স্যাটেলাইটে খুব অল্প মেঘের উপস্থিতি দেখা যায়। এতে বিমানের জন্য কোনো সমস্যার কারণ হবে না বলে জানিয়েছিল বিমানটির পাইলট। এ মাসের 22 জুলাই চেন্নাই থেকে আন্দামান নিকোবরে যাওয়ার পথে বিমান বাহিনীর AN-32 বিমান নিখোঁজ হয়। উড্ডয়নের 16 মিনিট পর বিমানের সাথে শেষবারের মতো সংযোগ স্থাপন হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ভারতের সংঘাত ও অসহিষ্ণুতা বেড়ে যাবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। নাগরিকদের রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বানও জানায় দেশটি। দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করার প্রতি গুরুত্ব দেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন করবিন।
সম্প্রতি মধ্যপ্রদেশে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের 2 নারীকে প্রকাশ্যে মারধর করে স্থানীয় গোরক্ষা বাহিনীর লোকজন। তবে পরে দেখা যায় তারা মহিষের গোশত বহন করছিল। একই ধরনের ঘটনায় গুজরাটেও সংঘটিত হয়। ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ করে আসছে, ভোটের মেরুকরণের উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের শাসনামলে সংখ্যালঘু নির্যাতনের সংখ্যা বেড়েছে। পরমাণু সরবরাহকারী গোষ্ঠী বা এনএসজির আগামী অক্টোবরের সম্মেলনে ভারতের সদস্যপদ পাওয়ার বিষয়টি আবারও উত্থাপিত হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। ভারতের অন্তর্ভুক্তির এই উদ্যোগের পেছনে মূল ভূমিকা পালন করবে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক তথ্যের বরাতে জানানো হয়, ভারতকে এনএসজিতে প্রবেশে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল প্রেসিডেন্ট বারাক ওবামা। তাই ক্ষমতা ছাড়ার আগে এই তৎপরতা চালাবেন তিনি। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি সই না করা ভারতের এনএসজিতে অন্তর্ভুক্তির বিরোধিতা করে চীন। আর এতে গেল জুনের সিউল বৈঠকে আটকে যায় ভারতের অন্তর্ভুক্তি। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এনপিটি রাষ্ট্র হিসেবেই পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে নিজেদের সদস্যপদ লাভের চেষ্টা অব্যাহত রাখবে তারা। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় 2 নারী সহ 7 মাওবাদী বিদ্রোহীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাজ্য পুলিশের এক মুখপাত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে এক মাওবাদী শীর্ষ কমান্ডার রয়েছে। তাকে নিয়ে অভিযান চালিয়ে আরও 6 মাওবাদী বিদ্রোহীকে গ্রেফতার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে কয়েকটি ওয়াকিটকি, ট্রাক বোঝাই ওষুধ ও মাওবাদীদের প্রচারপত্র এবং পোশাক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও সহিংসতার বেশ কয়েকটি মামলা রয়েছে। মাওবাদীরা ভারতের নকশাল নামে পরিচিত। ভূমিহীন কৃষক ও শ্রমিকের অধিকার আদায়ে যুদ্ধ করে বলে দাবি মাওবাদীদের। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, আর্মেনিয়ায় সরকার বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত 60, বেশ কয়েকজন আটক। ভূমধ্য সাগরে অভিযান চালিয়ে 4000-এর বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। শুক্রবার অভিযান চলাকালে প্রায় 34টি নৌযান থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। এই অভিযানে 6টি নৌযানও জব্দ করা হয়েছে। একই দিন সিসিলি প্রণালী থেকে 6 শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় নৌবাহিনী। এর আগে বৃহস্পতিবার ভূমধ্য সাগরে 2 দফা অভিযান চালিয়ে 370 জনেরও বেশি আশ্রয় প্রত্যাশীকে উদ্ধার করে ইতালীয় কোস্টগার্ড। উদ্ধারের পর তাদের সিসিলি দ্বীপে নিয়ে যাওয়া হয়। তবে উদ্ধার করা অভিবাসীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে পুলিশের সঙ্গে সরকার বিরোধী জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 60 জন। এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। চলতি মাসের শুরু থেকে স্থানীয় একটি পুলিশ স্টেশনে অবরুদ্ধ করে রাখা অস্ত্রধারীদের সমর্থনে শুক্রবার বিক্ষোভ চলাকালে সংঘর্ষের সূত্রপাত হয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় রাস্তায় আগুন জ্বলতে দেখা যায়। এতে কাছের একটি বাড়িতে আগুন ধরে যায় বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। সরকারের পক্ষ থেকে বলা হয়, গেল 17 জুলাই রাজধানীর ইরেবুনি জেলার এক পুলিশ স্টেশন দখলে নিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে জিম্মি করে রাখে এক দল অস্ত্রধারী। সম্প্রতি 2 অস্ত্রধারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলেও দাবি করা হয়। ইউক্রেনে সেনাবাহিনীর একটি অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়ে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত 2 জন। নিহতদের মধ্যে এক ন্যাটো প্রতিনিধি রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে উত্তরাঞ্চলীয় কিয়েভে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সামরিক যান থেকে ক্ষেপণাস্ত্র নামানোর সময় একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। অসাবধানতার কারণেই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় বলে প্রাথমিক তদন্ত শেষে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বন্দুকধারীর গুলিতে আহত 2 পুলিশ সদস্যের মধ্যে একজনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11টার দিকে সান দিয়েগো শহরে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। ঘটনার পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন 2 জনকে আটক করেছে পুলিশের বিশেষ সংস্থা সোয়াত।
তবে 52 বছর বয়স্ক জেসি মাইকেল গোমেজ নামের এক সন্দেহভাজন জানিয়েছে 2 পুলিশ কর্মকর্তাকে সে একাই গুলি করেছে। হামলার ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা এখনো কোমায় রয়েছেন। গ্রেফতারকৃত গোমেজের বিরুদ্ধে হত্যা ও হত্যার চেষ্টার চার্জ গঠন করা হয়েছে বলে জানায় দেশটির গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেনাবাহিনীর বিমান ঘাঁটিতে প্রশিক্ষণের সময় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে বিমানটি চালক। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জন ডেভিস জানান, বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। আকাশে উড্ডয়নের সময় FA-18 বিমানটিতে হঠাৎ আগুন ধরে যায়। পরে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে যুদ্ধ বিমানটি মাটিতে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই বিমান চালকের মৃত্যু হয় বলে জানায় তিনি। বিমান চালকের পরিচয় প্রকাশ করা হয়নি। এর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রথমবারের মতো 4 জনের দেহে স্থানীয়ভাবে জিকা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। এদের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী রয়েছেন বলে জানা গেছে। এর আগে দেশটিতে যে কয়েকজনের দেহে জিকার সন্ধান পাওয়া গেছে তাদের সবাই ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ভ্রমণ করে আসার পর এই ভাইরাসে আক্রান্ত হন। তবে এবারই প্রথম স্থানীয়ভাবে এই ভাইরাসের সংক্রমণ হওয়ায় যুক্তরাষ্ট্রে মশার দেহে এই ভাইরাসের অস্তিত্ব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে দেশটিতে 1600 জনেরও বেশি জিকা ভাইরাসে আক্রান্ত হলেও এবারও প্রথম বিদেশ ভ্রমণ কিংবা যৌন সংক্রমণ ছাড়াই দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটল। ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসে দুর্নীতি ও এ সংক্রান্ত মামলার বিচার কাজে বাধা দেওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। শুক্রবার দেশটির আদালতে লুলা ও আরও 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও শুনানির দিন ধার্য করা হয়নি। মামলা তদন্তে বলা হয়, পেট্রোব্রাসের তৎকালীন পরিচালক নেস্টোর সার্ভেরোকে দর কষাকষির একটি চুক্তিতে স্বাক্ষর প্রদান থেকে বিরত রেখেছিলেন তারা। অর্থ কেলেঙ্কারি ও পরবর্তীতে তদন্ত কাজ বিঘ্নিত করার অভিযোগ এনে ব্রাজিলের অ্যাটর্নি জেনারেল রদ্রিগো জানোট আদালতে বলেন, সাবেক প্রেসিডেন্ট লুলার অংশগ্রহণ ছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে জালিয়াতি সম্ভব ছিল না। $2 বিলিয়ন এই দুর্নীতির ঘটনায় এরই মধ্যে দেশটির বেশ কিছু রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। 2003 থেকে 2011 সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা ডি সিলভা। পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে পুলিশ মোতায়েনের বিষয়ে সম্মত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার পরিষদের বৈঠকে দেশটিতে সহিংসতা রোধ ও মানবাধিকার রক্ষায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফ্রান্সের উত্থাপন করা খসড়া প্রস্তাবে কয়েকটি দেশ ভোটদানে বিরত থাকলেও স্থায়ী 5 সদস্য দেশের অনুমোদন সাপেক্ষে বিষয়টি চূড়ান্ত হয়। প্রাথমিকভাবে দেশটিতে 228 পুলিশ সদস্য পাঠানোর ব্যাপারে মতৈক্য হয়। এর আগে 50 জনের বেশি পুলিশ সদস্য নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল বুরুন্ডি। চলতি বছরের এপ্রিলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার ঘোষণা দেওয়ার পর দেশটিতে সহিংসতা 4 শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। পাশাপাশি বাসস্থান ছেড়ে পালিয়েছে অন্তত 2 লাখ মানুষ। ভারতের আসাম রাজ্যে বন্যায় 13 জনের মৃত্যু হয়েছে। বন্যায় রাজ্যের প্রায় 3000 গ্রামের অন্তত 18 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে 2000-এরও বেশি মানুষকে। এরই মধ্যে হেলিকপ্টারে করে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে ভারতের বেঙ্গালুরুতে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গেল বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় বন্যার পানি কমে যেতে শুরু করেছে। এর আগে বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে যায় শহরের রাস্তাঘাট, দোকানপাট। বন্যায় প্রায় 600 গাড়ি ডুবে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ওই এলাকায় আটকা পড়ে কয়েক হাজার মানুষ। পরে তাদের নৌকায় করে অন্যত্র সরিয়ে নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আফ্রিকার ভূবেষ্টিত দেশ নাইজারে বন্যায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় উদ্বাস্তু হয়েছেন প্রায় 25,000 মানুষ। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কর্মীরা জানান, বন্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় মরুভূমি অঞ্চল তাহুয়া ও উত্তরাঞ্চল আগাডেজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় বিপুল সংখ্যক গবাদি পশুও মারা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জাতিসংঘের কর্মীরা দুর্গত মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে নাইজার সরকার। গত বছরও বন্যায় দেশটিতে বেশ কিছু প্রাণহানি ঘটেছিল। খরাপ্রবণ এই অঞ্চলে বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দুষছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্তকে প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে যৌথ বিবৃতি দিয়েছে রাশিয়া ও চীন। শুক্রবার মস্কোতে দেয়া এক বিবৃতিতে এ দুই দেশ জানায়, দক্ষিণ কোরিয়ার থার্ড ব্যবস্থা স্থাপন করা হলে আন্তর্জাতিক ও স্থানীয় নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়বে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াং ইউজুন আলাদাভাবে এক সংবাদ সম্মেলনে জানান, তার দেশ এই ধরনের কার্যক্রমকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। গত মাসে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ায় থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত জানায়। 2017 সালের মধ্যে এটি স্থাপন করা হবে। জার্মানিতে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি থেকে চুরি যাওয়া আগ্নেয়াস্ত্রের এখনও হদিস মেলেনি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্যানজার ক্যাসেরনে ঘাঁটিতে অস্ত্র চুরির ঘটনা ঘটে বলে তথ্য প্রকাশ করে সেনা কর্মকর্তারা। এসব আগ্নেয়াস্ত্র কালোবাজার কিংবা দুর্বৃত্তদের হাতে পড়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। লোপাট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে সেমি অটোমেটিক পিস্তল, স্মল ক্যালিভার অটোমেটিক রাইফেল ছাড়াও শটগান রয়েছে বলে জানানো হয়েছে। ঘটনার তদন্তের স্বার্থে অস্ত্র চুরির সমস্ত তথ্য সরবরাহ করতে অস্বীকৃতি জানায় মার্কিন সেনাবাহিনীর ক্রিমিনাল ইনভেস্টিগেশন কমান্ড সিআইডি। এই সংক্রান্ত তথ্যের জন্য $10,000 মার্কিন পুরস্কার ঘোষণা করা হয়েছে। বিনোদন দুনিয়ার খবর। বিশ্বের 7ম আশ্চর্যের একটি চীনের গ্রেট ওয়াল। এবার সেই গ্রেট ওয়াল নির্মাণের রহস্যজনক ইতিহাস নিয়ে তৈরি করা হচ্ছে চলচ্চিত্র দ্য গ্রেট ওয়াল। চীন যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজনার এই ছবিটি নিয়ে এরই মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মাঝে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির প্রথম ট্রেলার। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে দ্য গ্রেট ওয়াল ছবিটি। এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। এফবিআই ও সিআইএ এর বিরুদ্ধে তুরস্কে অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ। পশ্চিমাদের নিজেদের চরকায় তেল দেওয়ার পরামর্শ এরদোয়ানের। সিরিয়া মার্কিন বিমান অভিযান বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন প্রেসিডেন্ট আসাদ। বেসামরিক অবস্থানে সহিংসতা বন্ধের আহ্বান সেভ দ্য চিলড্রেন। এবং হিলারি ক্ষমতা এলে বৈধতা পাবে অবৈধ অভিবাসীরা, বলছেন ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান ও সিনেটররা। বাংলাদেশের পোশাক খাতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।